আমার কাছ থেকে এমন দুধ দিয়ে তৈরি পোলাও শিখে নিও। দেখলে দুধ দিয়ে তৈরি জিনিস খেতে কতটা সুস্বাদু হয়, আর এতে সব ধরনের ভিটামিন পাওয়া যায়, একের ভিতর সব, যেটাকে বলে। রাজের কথা শুনে শিখার মনে শিরশির অনুভূতি হলো। খাওয়ার পরে রাজ শিখার বিছানায় একপাশে সোজা হয়ে শুয়ে পড়ল। শিখা সব রান্নাঘরে মাকে দিয়ে এলো। দরজা বন্ধ করে দাও। শিখা বন্ধ করে দিয়ে চেয়ারে গিয়ে বসল। রাজ অনুনয় করে বলল, প্রজাপতি, একটু শোবে আমার পাশে। শিখা নারাজ চোখে চাইল অন্যদিকে। রাজ বলল, ভয় পাচ্ছ কেন নিজে মানুষটাকে? এই যে দেখো, মাঝখানে বালিশ দিলাম, একটুও ছোবো না তোমায়, প্রমিস। কেবল দুজন পাশাপাশি শুয়ে কিছু কথা বলবো। রাজ বালিশ রাখাতে শিখা ভরসা পেল। বিছানায় উঠে গিয়ে জড়সড় হয়ে একপাশে শুলো। সোজা হয়ে শো আমার মতো। সিনেমায় দেখো না, নায়ক নায়িকা এভাবে সোজা হয়ে পাশাপাশি শুয়ে খোলা প্রান্তে, আশা জায়গা নিয়ে গল্প করতে করতে বেলার পর বেলা ফুরিয়ে যায় তাদের। তবু কথা ফুরে না ওদের। আপনি কবে যাইবেন ঢাকায়? আমি পরশুদিন চলে যাব। তুমি কোন কলেজে ভর্তি হতে চাও, কোন বিভাগ? ফিউচার এমন নিয়ে কিছু ভাবছো? সরকারি এসএ কলেজেই ভর্তি হমু। ওইটা দূরে হইলেও ভালো, বেশি বিভাগ মানবিক। এম নিয়ে আপাতত ভাবি নাই, পরে। বুঝলাম। হ্যাঁ, এই কলেজ খুব ভালো। জোবায়ের সীমান্ত এই কলেজ থেকে পড়াশোনা করেছে। আমি জোবারকে বলে যাবো নাকি এদিকে তোমার কেউ আছে? আছে, ওনাকে কউন লাগবো না। কুসুমের চাচাতো ভাই আছে, সে আমাগরে ভর্তি করাইয়া দিব। তোমাকে উপহার দিতে চাই ভালো ফলাফল করার জন্য। বলো কি নিবে? আমাদের চিঠি আইনা দেয় যে ডাকপিয়ন দাদা, ওনারে একটা সাইকেল কিনা দিবেন। উনি পায়ে হেঁটে হেঁটে চিঠি বিলি করে, এটা আমারে পীড়িত করে। অবশ্যই দিব, কিন্তু তুমি কি নিবে? এটা আমার চাওয়া, এটাই আমার পাওয়া, আর কিছু না। শিখার হৃদয় ঔদার্যতায় রাজ মুগ্ধতার শিখরে পৌঁছে গেল। এমন নির্লোভ, নিঃস্বার্থবাদী, পরোপকারী মানবিক বোধের একজন মানুষকে জীবন দিয়ে ভালোবাসা যায়, সর্বস্ব বিলিয়ে দেওয়া যায় তার জন্যে। রাজ তার মানিব্যাগ বের করলো, শিখার হাতে 5,000 টাকা দিল। শিখা চমকে উঠে বলল, এত টাকা আমি কি করবো? যত টাকাই হোক তোমার সে তুচ্ছ। পিয়ন দাদাকে সঙ্গে নিয়ে তুমি সাইকেল কিনতে যাবে। আমার পক্ষ হতে ওনার পছন্দ মতো সাইকেল উপহার দিবে। কলেজে ভর্তি হবে, তোমার যা প্রয়োজন কিনে নেবে, এবং আম্মাও তুমি শপিং করবে। এরপর আর টাকা তেমন থাকবে না। ওনার সাইকেল আমি কিনতে পারবো? অবদের মতো করে বলল শিখা। উনি তুমি মিলে কিনবে, তোমাকে পড়তেই হবে। পড়ালেখা করছো, বড় হচ্ছ, উপচে পড়া তারুণ্য তোমার মাঝে। সেই তারুণ্যকে কাজে লাগাও। একটু একটু করে তুমি দায়িত্ববান হতে শেখো। আমাদের পরিবারে আমার অবর্তমানে তোমার নেতৃত্ব দিতে হবে এক সময়। গুরুগম্ভীর গলায় বলল রাজ। আমি কেমনে? এটা অসম্ভব। সম্ভব ও সম্ভব না, পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নেই। তোমার জ্ঞান গুণ মহিমা আমাকে ছাড়িয়ে যাবে। শিখা শোয়া থেকে উঠে দাঁড়ালো। টেবিলের উপর হতে পকেট ডিকশনারিটা হাতে নিল। রাজের দিকে এগিয়ে ধরে বলল, শব্দ ধরেন না, মুখস্থ করেছি বি পর্যন্ত। গুড, ভেরি গুড। না, ধরবো না। তুমি বলেছো, আমি বিশ্বাস করেছি। তোমার মুখ নিঃসারিত প্রতিটি বাক্য আমার কাছে মূল্যবান, গুরুত্বপূর্ণ। তোমার সেই মুরগিটা কই? শিখা বের হয়ে গেল উঠানে। একটু পর কোলে করে সাদা কালো বাদামি ছিটের একটা মুরগি নিয়ে রুমে ঢুকলো। রাজ দেখেই হো 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 করে হেসে উঠল। মাই গড, শিখা তুমিও না? ছেড়ে দাও। কেন, আমার মুরগি না দেখতে চাইলেন? বলে মুরগিটা ছেড়ে দিল শিখা। রাজ বিছানা থেকে নেমে দাঁড়ালো। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসবো বাইরে, একটু হাঁটবো। শিখা ও রাজ তাদের বাড়ির পেছনের দিকে কিছুক্ষণ পাশাপাশি হাঁটলো। শিখা বাড়ির এদিক সেদিক রাজকে দেখালো। নুরি সন্ধ্যার জন্য চা নাস্তা তৈরি করলো। রাজ ও শিখা একসঙ্গে নাস্তা খেলো এবং নৈশভোজও একসঙ্গে খেলো দুজনে। রাজ শিখাকে বলল, আমি আসছি, কাল আসবো আবার তোমাকে দেখতে। তোমাকে চলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা কষ্টকর, তাই বাসরের আগে আর শোভো না তোমায়। অবশ্যই এরপর সবাই বাসরের দিন ঠিক করে। নুরির থেকে বিদায় নিয়ে রাত 9টার পর রাজ বাড়িতে চলে গেল। গিয়ে জুবাইরের সঙ্গে দেখা করলো। শিখার রেজাল্ট জানালো বন্ধুরূপী চাচাতো ভাইকে। জুবাইর অভিনন্দন জানালো রাজকে শিখার ভালো ফলাফলের জন্য। রাজ জুবাইরের মুখাকৃতি পরখ করে বলল, কি রে, শিখার রেজাল্ট শুনে তুই খুশি হসনি মনে হয়? অনেক খুশি হলাম দোস্ত, অনেক। শিখা আমাদের পরিবারের গর্বিত ছোট বধূ এবং রাজবধূ। তাহলে তোর মুখের অভিব্যক্তি স্বাভাবিক লাগছে না কেন? আমি এখন যেই হট নিউজ তোকে দেব, সেটা শুনলে তোর মুখের আকৃতি আমার চেয়েও অস্বাভাবিক হবে। হিন্স দে, কাকে নিয়ে, কি বিষয়? আমাদের সবার প্রাণপ্রিয় বিশ্বস্ত বাদশাকে নিয়ে। কোচার ধারালো ছুরি দিয়ে পেট কিভাবে কাটা যায়
আজ টের পেলাম। তখনই রাজ ও জুবাইয়ের চোখ দুজোড়া একসঙ্গে দপ করে জ্বলে উঠল 140 ন্যায়। কি করেছে বাচ্চা? কঠিন গলায় জানতে চাইল রাজ। সকালে কাকা আমাকে বলল আব্বা নাকি মীর বাড়ির হারুনের কাছে জমি বিক্রি করেছে। বাচ্চা গিয়ে তার সত্যতা নিয়ে আসলো। হারুনকে? ওই যে কাশেম আলীর বড় ছেলে। ও তারপর? আব্বার জমি আব্বা বিক্রি করেছে, ভালো কথা, কিন্তু সেটা সবার অগোচরে কেন? কি করলো টাকা তো? আব্বাই দোকান বন্ধ করে আসার সময় বাইক নিয়ে সোজা তাদের বাড়িতে যাই। প্রমাণস্বরূপ দলিল দেখতে চাইলে তারা গড়িমসি শুরু করে। আমার সন্দেহ ঘনীভূত হয়। কৌশলে চাপ প্রয়োগ করি, বেরিয়ে আসে আসল সত্য তথ্য। বাচ্চা বিক্রি করেছে তাদের কাছে। আব্বা বাচ্চাকে নাকি দান করেছে সেই জমি। এখন প্রশ্ন হলো, আব্বা কেন বাচ্চাকে জমি দান করলো? আব্বার কোনো দুর্বলতা ঢাকার জন্য? তা জানতে হবে বাচ্চার থেকে। আর বাচ্চাই বা কেন সত্য আড়াল করে মিথ্যে বলল? কি সেই গূঢ় রহস্য জানা অপরিহার্য। রাজ স্থানবৎ হয়ে গেল, জমে গেল বরফ খণ্ডের ন্যায়। তার মুখ দিয়ে কোনো রাশ উঠছে না, নাক মুখ দিয়ে উষ্ণ ধোঁয়া নির্গত হতে লাগলো। একই অবস্থা বিরাজ করছে জুবাইরের মাঝেও, যেন কেউ ওদের দুজনের কর্ণকুহরে উত্তপ্ত সীসা ঢেলে দিয়েছে। রাজ দাঁত কিরমিরিয়ে বলল, সকালে সেই আসুক, তারপর এমন রিমান্ড দিব হুড়ুর করে সব স্বীকার করবে। এই জন্য তো বিয়ে করে মজা আছে সে। পকেট গরম যে। এখন চিল্লাপালা কোনো দরকার নেই, ঘুমিয়ে পড় তুই। আমি ভরপুর খেয়ে এলাম, তাই অস্থির লাগছে, বিশ্রাম নেব। সেদিন সকালে যখন রাজ শ্বশুর বাড়িতে চলে গেল এবং জুবাইর মার্কেটে চলে গেল, বাদশা তখনই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে আজই হবে এই বাড়িতে তার জীবনের শেষ দিন। রাজ বাড়িতে, তার রক্ষা নেই। মনে মনে ফোন দিয়ে টেনায় নিজেকে নিয়ে, কি করবে, কোথায় যাবে। তারপর সারা দিন বাদশা তার কাজগুলো তড়িঘড়ি করে শেষ করে। সুযোগ মিললেই কাজের ফাঁকে ফাঁকে তালুকদার পরিবারের সবার সঙ্গে কথা বলে নিল। ফুলও যতটুকু যা পারল সবার সঙ্গে একই কাজ করলো, কিন্তু কেউই ধরতে পারল না। বাদশা মতির মা এবং বরকতের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ল। তার গলা ধরে আসলো, চোখ দুটো জলে ভরে গেল। দুপুরে ঠিকভাবে খেতেও পারল না। বোকা বরকত বুঝে উঠতে পারেনি বাদশার মতিগতি, তবে অভিজ্ঞ মতির মা অনেকটাই আঁচ করতে পেরেছে, তাই সেও বাদশা ও ফুলের জন্য চোখের পানি ছেড়েছে। সন্তান তুল্য তাদের মাথায় মাতৃস্নেহের পরশ বুলিয়ে দোয়া করেছে। সন্ধ্যা মিশিয়ে গেল। বাদশা কাচারি ঘরের চৌকিতে বসে চিঠি লিখল তালুকদারদের উদ্দেশ্যে। লিখার সময় বরকত দেখেছে, কিন্তু সে নিরক্ষর বলে কি লিখলো বুঝতে পারেনি। পরে তার অলক্ষ্যে বাদশা চিঠিটা তার বালিশের নিচে রেখে দেয়। টুকটাক যা জিনিসপত্র ছিল সেগুলো ব্যাগে ভরে নেয়। প্রলম্বিত শ্বাস ছেড়ে স্ত্রীকে নিয়ে রাতে উজানপুর গ্রামের তালুকদার বাড়ির বেষ্টনী অতিক্রম করে। বাড়িতে যেতে বড় একটা তালা কিনে নেয়। সারা রাত জেগে বাদশা ও ফুল মিলে ঘরের জিনিসপত্র ঠিকঠাক করে রাখে। তাদের জন্য পুরনো একটা ব্রিফকেস ও একটা সাইড ব্যাগ নিল। সেগুলোর মধ্যে কাপড় চোপড়, অন্যান্য প্রয়োজনীয় কিছু সরঞ্জামাদি ভরে নিল। ভোর 5টায় দুজন বেরিয়ে পড়ে। বেবি ট্যাক্সি নিয়ে চলে যায় বাস স্ট্যান্ডে। কাউন্টার থেকে ঢাকাগামী বাসের দুটো টিকিট কেটে নেয় বাদশা। ফুলকে নিয়ে বসে থাকে পাশাপাশি চেয়ারে, অপেক্ষা বাসের জন্যে। এক অজানা আশঙ্কায় ফুলের জান বেরিয়ে যাচ্ছে, কথাও বলতে পারছে না। ঠোঁট দুটো ফ্যাকাশে বর্ণ ধারণ হয়ে গিয়েছে। সে বুঝতেই পারছে না আসলে কি হয়েছে, কেন বাদশা তাকে নিয়ে সব ছেড়ে ছুড়ে নিরুদ্দেশ হতে যাচ্ছে, কেন পাড়ি জমাচ্ছে গন্তব্যহীন গন্তব্যের দিকে, কেন এত পরিশ্রম করে করা শখের নতুন ঘরটায় মায়া ত্যাগ করলো সে ঘুরে ফিরে এসব জানতে চেয়েছে বাদশার কাছে, কিন্তু বাদশা কোনো সদুত্তর দিতে পারেনি। তাকে বলেছে পরে তাকে সব বলবে, কিন্তু তার মন বলছে বিশাল কোনো কেলেঙ্কারি ঘটছে তালুকদারদের সঙ্গে বাদশার। মনে হয় বাদশা তাদের সব গহনা ও ক্যাশ টাকা চুরি করেছে, তালুকদার তাকে জমি দান করেছে, এটা মিথ্যা কথা। এমন বিক্ষিপ্ত ভাবনায় ফুলের অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে কিছু পরে বাস চলে আসে। বাদশা ও ফুল উঠে পড়ল বাসে। বাস ছেড়ে দিল শহরের উদ্দেশ্যে। রাত পোহালো, প্রভাত হলো। প্রভাত পেরিয়ে ভোর হলো, চারিদিকে আলো ফুটলো, বেলা গড়ালো, কিন্তু বাদশা ও ফুল এলো না তালুকদার বাড়ির কাজে। তাদের না আসা দেখে জুবাইয়ের বিষয়টা ঘরের সবাইকে জানায়। ঘরের ভিতর বাহিরে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। রাজ ও জুবাইয়ের দুজনে প্যান্ট শার্ট পরে তৈরি হয়ে নিল বাদশার বাড়ি যাবার নিমিত্তে। জয়নুল তালুকদার বলল, বরকত যাক, তোরা যাওয়ার কি দরকার? বরকতকে না দেখে জুবাইর গেল কাচারি ঘরে, দেখলো বরকত নাই। বাদশা ব্যবহারের কিছু নিয়ে গেল কিনা দেখতে লাগলো সে নজর বুলিয়ে। ক্ষিপ্ত গতিতে বাদশার শোয়ার বালিশ উল্টে ছুঁড়ে মারল। তখনই বালিশের নিচতে ভাঁজ করা 2 পৃষ্ঠার একটা চিঠি উদ্ধার হলো। মেলে দেখলো
বাদশার হাতের লেখা। জুবায়ের চিঠিটা হাতে নিয়ে বেরিয়ে গেল দ্রুততার সঙ্গে। ঘরে গিয়ে সবাইকে তার মায়ের রুমে ডেকে নিল, যেন কাজের লোকেরা শুনতে না পায়। কি না কি লিখেছে আল্লাহ জানে। সবাই জড়ো হয়ে আছে, রাজও উপস্থিত রয়েছে। জুবায়ের চিঠির ভাঁজ খুলে শব্দ করে পড়তে লাগলো। আসসালামু আলাইকুম। শুরুতেই কড়াজোর ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে। আমি কামন্য বাক্যে স্বীকার করছি, ছোট তালুকদারের চাচাই আমারে 2টা ধানের জমি দান কইরে দিছে। তার একটা আমি হারুনের কাছে বেচে দিছি, সেই টাকা দিয়ে বিয়ে করছি, বাড়িতে নতুন ঘর করছি, মায়ের চিকিৎসার সময় করা সব দেনা শোধ করছি। জমি কেন দিছে? উনি আমার জন্মদাতা। এই নিষ্ঠুর সত্য উন্মোচিত হওয়ার পর আমার মুখ বন্ধ রাখার জন্যই জমি দিছে। হয়তো ভাববেন আমি সেহেতু চিঠিতে স্বীকার করলাম, তাহলে সামনে বলি নাই কেন? হঠাৎ বজ্রধ্বনির মতন যখন আপনারা শুনতেন বাড়ির খেটে খাওয়া সামান্য এক চাকরের পরিচয়, এবং সেও তালুকদার বাড়ির সন্তান, এই নিষ্ঠুর সত্য কোনোদিনই আপনারা মেনে নিতেন না। যদিও আমি নিরপরাধ শতভাগ, তবুও সবসময় সকল সত্য মেনে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। তাই উপস্থিত আক্রমণস্যে জোবাইয়ের ভাইয়ের আমার গর্দান নিত হয়তো রাজভাইয়াও। এতে কোনো ভুল হতো না, কারণ আপনাগো মান সম্মানের চরম আঘাত আসতো, পায়ের নিচের মাটি সইরা যেত। অথচ এখানে আমি ভুক্তভোগী, আমি অসহায়। তালুকদার বংশের ছেলে বইলা মা আমায় নাম রাখলো বাদশাহ। আমি সামাজিক স্বীকৃতি মা ছেলে পাই নাই। তালুকদার আমাদের মা ছেলের ঠগাইছে, বারবার আমারে ও মায়ের মারতে চাইছে, পারে নাই। যদি পারতাম নিজের নাম বাদশাহ পাল্টে ফকির রাখতাম। এই পৃথিবীতে বাঁচার স্বাদ একটা পতঙ্গরও আছে, আর আমি বাদশাহ তা জলজ্যান্ত একজন মানুষ। আমারও কম বেশি বুদ্ধি বিবেক আছে। আজ যখন আমার প্রাণ সংশয় দেখা দিল আপনাদের হাতে, তখন আমি চিরতরে আপনাদের বাড়ির কাজ হইতে ইস্তফা দিতে বাধ্য হলাম। আমার মন আর সায় দিল না আপনাদের বাড়ি যেতে। আমি চাইলে লোকসমাজে আমার কৃত্য পরিচয় প্রকাশ করতে পারতাম, এর যথেষ্ট প্রমাণও আমার হাতে আছে, কিন্তু আমি চাই নাই আপনার হেই হেই হইয়া যান সমাজে। তাই নিজের সব আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়া বিদায় নিলাম। নতুন ঘরে ফুলেরে নিয়ে সংসার করা হলো না আমার। ফেরারে জীবনে বেছে নিলাম ফুলসহ। কোথায় যাব তাও জানি না, আমাকে খুঁজতে এসেও পাবেন না। আমি শুধু আপনাদের বাড়ি, আপনাদের গ্রাম নয়, আমার গ্রাম আমার বাড়িও এ জেলাও ছেড়ে চলে যাচ্ছে। অন্তরটা এইখান হয়ে যাইতেছে সব ছেড়ে যেতে, কিন্তু কিছু করার নাই। আমি বড় নিরুপায় হয়ে পড়েছি, দেশারন্তি হয়ে যাচ্ছি দুটো কারণে। 1, নিজেরও ফুলের জীবন বাঁচানোর জন্য। 2, আপনাকে মান সম্মানের কথা ভেবে। আপনাদের কথা আমার জনমভর মনে থাকবে। ফুল এখন আমার স্ত্রী, তার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই নিজ গুণে ক্ষমা করে দিবেন তারে। জগতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না। রাজ জুবাইয়ের ভাই চালাক ও সাহসী। আমার বিকল্প ঠিক কাউরে না কাউরে বাড়ির জন্য ঠিক করে নিব, সে সকল কাজ চালাইয়া দিতে পারবো। পরিশেষে আবারও ক্ষমা যাচ্ছে। ইতি অভাগা বাদশাহ। ঘোলাটে পরিস্থিতি মারাত্মক বিদঘুটে হয়ে গিয়েছে মিনিট দশেকের ব্যবধানে। সবার হৃদ কম্পন তীব্রভাবে বেড়ে গিয়েছে। বাদশার দুর্দমনীয় সাহসের কীর্তি দেখে সবাই স্তম্ভিত, নির্বাক। তারা সমস্বরে আতঙ্কিত গলায় কি ও মাগো আল্লাগো বলে আর্তনাদ করার মতো কুকিয়ে উঠল। বাদশার চিঠি পড়ে তার জন্য কারো মনে তেমন কোনো খেদ উপচে পড়ল না, বরং যে নির্মম সত্য আবিষ্কার হলো তা নিয়ে প্রত্যেকের মাঝে বিশেষ ভাবান্তরের সৃষ্টি হলো। আমেনা বেগমের মুখশ্রীতে একরাশ কালো মেঘের ঘন ছায়া নেমে এলো। তিনি ব্যথিত ও তেতো গলায় বললেন, এভাবে সে আমাগো মা পোলারে ঠকাইলো, সে তো দেখি সাধুরূপী ভণ্ড। শুক্রিয়া আমার জুবাইয়ের মায়ের চরিত্র পাইছে, বাপের মদ খাসলত গুলান পাই নাই। আমাদের হুকুম পালন করা দাস বাদশাহ আমার সৎ ভাই। এই নিকৃষ্ট সত্য শোনার আগে আমি বধির হয়ে গেলাম না কেন আম্মা? নাকমুখ বিকৃত করে বিষিয়ে আসা কণ্ঠে বলল জুবায়ের। তালুকদার থমথমে মুখে বলল, এর লাইগা তো বাসার সেবাই তাই না আশ্রয় দিছে। পিতৃহীন কিছুটা সুদ করানোর লাইগা সবচেয়ে বেশি খোঁজখবর রাখছে বাসার। মাঝে মাঝে শুনতাম বাসার মারে দেখতে যাইতো আর টাকা করি দিয়ে আসতো। আজ ফাঁস হইল আসল সত্য। বাচ্চার কথা পুরো সত নাও হইতে পারে, অন্য কোনো কাহিনী আছে মনে হয়। দুঃখিত গলায় বলল সুফিয়া বিবি। আর যাই হোক, বাদশা মিসাকর্ণের ফলানা, সিটির সকল কথাই সত্য।
জুবাইরের হাত থেকে রাজ চিঠিটা নিয়ে নিল। পূর্ণ মনোযোগে নিঃশব্দে সে চিঠিটা পড়ল। চোয়াল শক্ত করে ঘাতক কণ্ঠে সে বলল, এখন বড় কথা হলো, বাচ্চা যদি বেঁচে থাকে এই সত্য প্রকাশ করতেই হবে একদিন না একদিন। আগে বাচ্চাকে খুঁজে বের করতে হবে, বাকি জমি কোনটা জানতে হবে। আমি ঢাকায় গিয়ে সব জাতীয় পত্রিকায় তার ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞাপন প্রচার করব। আদরের বিয়ের সময় সে ছবি তুলেছে, সে ছবিগুলো কার কাছে? ডলি গিয়ে তার আলমারি থেকে অ্যালবাম বের করে আনলো। রাজ কয়েকটা ছবি নিয়ে নিল বাদশার। জুবাইর বলল, তার নামে চুরির মামলা দিয়ে দেই, জেলে পৌঁছে মোড়ক, কি বলিস? আমার মনে হচ্ছে আমাদের পরিবারের সব রহস্যজনক মৃত্যুগুলোর পেছনে দুর্ধর্ষ বাদশার হাত রয়েছে। অথচ কয়েকদিন আগেই তাকে ছাড়ানোর জন্যে তোকে অনুরোধ করলাম, থানায় গিয়ে হুজুর হুজুর করে এসপির টেলিফোন নাম্বার জোগাড় করলাম। কি অদ্ভুত! তোর কথাই লজিক আছে, এতে আমাদের কারে খুনি হতে হচ্ছে না। তবে আমার ধারণা বাচ্চাকে ধরতে পারলে আরও গুরুত্বপূর্ণ তথ্য বা রহস্য জানা যাবে। ছোট্ট একটা ভূখণ্ড পালিয়ে যাবে কই? নওশাদ তালুকদারের হাত কত লম্বা তা বাচ্চার অজানা। মাটির নিচে লুকেলেও তাকে ধরা পড়তেই হবে। পুলিশের চোখকে ফাঁকি দেওয়া তার ক্ষমতা নেই। আগে বাদশার বাড়িতে চল যাই, নিজ চোখে দেখি সে আছে তা ভাগছে। জীবনে এত বড় দুর্দিন নেমে আসবে এ কখনো খুনাক করেও কল্পনা করেনি জয়নুল তালুকদার। চিন্তা করতেই তার মাথা ঝিমঝিম শুরু করলো। কোনো রকমে দেয়াল ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন তিনি। ক্ষীণস্বরে জানালেন, শরীরটা খুব কাইল লাগতেছে কেন জানি, আমাকে পালঙ্কি দিয়ে আসো। সবাই তাকে ধরে নিয়ে গেল রুমের দিকে। রাজ রক্তচক্ষু নিয়ে বলল, আমার বাবার যদি কিছু হয়ে যায়, বাচ্চাকে মাটির সঙ্গে পিছিয়ে ফেলবো আমি। মারতে হলে আগে ধরতে হবে, সেই মিশন যত দ্রুত সম্ভব শুরু করতে হবে, রোষপূর্ণ স্বরে বলল জুবায়ের। সবাই বড় তালুকদারের রুমে চলে গেল। রাজ ও জুবায়েরও গেল তার রুমে। তিনি বেশ দুর্বল অনুভব করছেন, চোখে ঝাপসা দেখছেন। রাজ বরকতকে আদেশ দিয়ে বলল, জলদি বাজারে যা, কেশব ডক্টরকে সঙ্গে নিয়ে আয়, ও এখন চেম্বারে আছে। বরকত লুঙ্গি হাঁটু অবধি তুলে প্রায় দৌড় দিল বাজারের দিকে। কেশব ডাক্তার হলো মফস্বলের জনপ্রিয় ডাক্তার। 24 ঘন্টায় গ্রামবাসীর অসুস্থতায় সে নিরবিচ্ছিন্ন সেবাদান করে থাকে। কিছুক্ষণ বাদে বরকত রিক্সা যোগে কেশব ডাক্তারকে নিয়ে হাজির হয়ে গেল। সে তালুকদারের গলা কপাল ছুঁয়ে দেখল, না জ্বর নেই। প্রেশার মেপে দেখল হাই। মেডিসিন দিয়ে দিল এবং বলল, হঠাৎ প্রেসার হাই হলো কেন? উঁচু কণ্ঠে কথা বলছেন নাকি? যাই হোক, ঠিক হয়ে যাবে। ওষুধগুলো নিয়ম মেনে খাবেন। বয়স হয়েছে, বুঝে সুঝে চলবেন। লেবুর শরবত বা টক কিছু খেয়ে নেন। ডাক্তার চলে গেল। তিন বউ ছুটাছুটি করে শ্বশুরের সেবা যত্ন করলো। গাছপাড়া লেবুর শরবত বানিয়ে খাওয়ালো। বেশ কিছু সময় পর পার হলে তালুকদার একটু স্বস্তি বোধ করলেন। মতি মায়ের সঙ্গে কাজে হাত লাগালো। তিনজা, রানী, সুমনা, ডলি। যদিও কারো হাতে কাজ উঠছে না, সবার মন বড় বেশি খারাপ। হাত পা ভেঙে চুরে আসছে সবার। অচিন্তনীয় কিছু যেন ঘটে যাচ্ছে এই পরিবারে। বারে বারে দৈত্যের ন্যায় একই প্রশ্ন হামলে পড়ছে মতির মা হারিসা খাতুন, বরকত থেকে শুরু করে বাকি সবার মনে। তালুকদার শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসলেন। তার গা ঘেঁষে বসে আছে সুফিয়া বিবি। সুফিয়া বিবি সচরাচর স্বামীর এত নিকটে বসে না, আজ সেও নুইয়ে গিয়েছে। রুমে আরও আছে আমেনা বেগম, জুবায়ের ও রাজ। বাবা এখন কেমন আছে? ক্লান্ত স্বরে পিতার পায়ে হাত রেখে জানতে চাইল রাজ। আলহামদুলিল্লাহ, একটু ভালো লাগতেছে। আসলে আচমকায় দখল নিতে পারেনি আমার মস্তিষ্ক, তাই খারাপ লাগতেছিল। রাজ আর জুবাইর, আমার কথা শুন। হ্যাঁ কাকা, বলেন, শুনছি। বাবারে, যেহেতু খাইল তোর পিতা, তাই যন্ত্রণাটা আমাদের চাইতে তোর অধিক হইতাছে, এটা আমি বুঝতেছি। একবার ভাইব্বা দেখ, বাদশা তোর মতো আনন্দের ও আয়ুষের জীবন পায় নাই। সারাটা জীবন আমাদের গোলামি কইরা গেছে। তালুকদার ঘরের নিয়মের ফান্দে পইরা তার মারে আনতে পারে নাই তোর বাপে, কারণ প্রাণের ভয় বাদশা পলাইছে। তুই পোলাডারে মাপ কইরা দে। কিসের জেলে দিবি, কিসের মারবি? ও তো বুক্কবতী, ওর কি দোষ? ও তো অপরাধ আমার বিচারে। জুবায়ের শান্ত গলায় বলল, কাকা, আপনার কথা আমারও কথা। হুট করে এমন অনাকাঙ্ক্ষিত কিছু শুনে মাথায় জেদ চেপেছে, নিজেকে স্থির রাখা যায়নি। আমি তো রক্তে মাংসে গড়া মানুষ, ফেরেশতা নই। রাগ, ক্রোধ, ঘৃণা, হিংসে এসব মানুষের মাঝে থাকবেই এবং থাকাটাই স্বাভাবিক। বাচ্চার প্রতি আমি কোনো জেদ বা ঘৃণা নেই। যার উপরে আছে সে এই মাটির উপরে নেই। পাশ থেকে রাজ ঠান্ডা গলায় বলল, বাবা, জুবাইরও আপনার কথা এবং লজিক শতভাগ রাইট।
বাচ্চার উপরে আমারও এখন কোনো অভিযোগ বা ক্রোধ নেই, কিন্তু বাবা কথা হলো আমরা মানুষ, তাই আমাদের দিন শেষে সম্মানটুকু নিয়েই নিশ্চিন্তে ঘুমোতে যাই। সেই সম্মান যদি নষ্ট হয়ে যায় তখন ভালোভাবে বেঁচে থাকার পথ রইল কই? আপনি যেটা বলছেন সেটা হলো বাচ্চার প্রতি আমাদের সহানুভূতি, মানবিকতার কথা। কেউ দোষী হোক আর নির্দোষ হোক, তার জন্য যখন আপনার সামাজিক মর্যাদা তলানিতে পৌঁছাবে বা শূন্যের কোঠায় গিয়ে ঠেকবে, তখন আর সে মনুষ্যত্ববোধ বলেন আর সহানুভূতিশীল বলেন কাজ করবে না। আপনার কাছে কোনটা বড়, তালুকদার বাড়ির মর্যাদা নাকি বাচ্চার প্রতি সহানুভূতি? কাল সকালে হলে জুবাইর সমাজের কাছে এটা প্রকাশ করতে পারবে? আমাদের বাড়ির চাকর বাদশা, আমার পিতা জন্ম দেওয়া সন্তান। পারবেন না, আপনি আমি কেউ পারবো না বাবা। আবেগ নয়, বিবেক আর বাস্তবতার কথা ভাবলেই এটাই সত্যি। আমার ভরটা এখানেই, সম্মান হারানোর, আর বাইরে কিছুই না। তো যুক্তিও একেবারে ফালন দেন যায় না। তাইলে কি করতে চাস তোরা? তার নামে থানায় মিথ্যা মামলা দিবি যেন সে আর জেল থেকে কোনোদিন বের হইতে না পারে, সত্য পাশ না হইতে পারে, এটা? দেখি কি করা যায়, তবে খুঁজে বের করা জরুরি। জানতে হবে আমরা দেখে কিছুই করবো না এবং সেজন্য তার বাড়িতে থাকে। শর্ত হলো বিষয়টা সে সারা জীবন গোপন রাখবে, তবে আমাদের পরিবার থেকে সে সুযোগ সুবিধা সবই পাবে, অন্তত আমার পক্ষ হাতে। পাশাপাশি তার মাকে কবে বিয়ে করলো কাকা, কিংবা আরও কোন কিন্তু জড়িত আছে কিনা কোনোভাবে তাও জানা দরকার। আমরা তার চিঠির উপরে বিশ্বাস করে আসি, তার মুখ হাতে সব জানতে হবে, নাকি বলিস জোবাইর? হ্যাঁ, তোর কথাই আমার কথা। তাকে এতটুকু ফিজিক্যালি টর্চার আমরা করব না, কিন্তু ঘটনার আদ্যপান্ত জানার জন্যে তাকে খুঁজে বের করতে হবে। সেজন্যেই থানায় মামলা করতে হবে, পত্রিকায় তার ছবি ছাপিয়ে প্রচার করতে হবে। এছাড়া বাদশাকে খুঁজে পাওয়ার বিকল্প কোনো অপশন নেই, বলল জুবায়ের। যেহেতু তার উপরে আমাদের কোনো ক্ষোভ নেই, আমি কাল সকালে চলে যাব, তারপর আস্তে ধীরে কাজগুলো করব। কারো কাছ থেকে পরামর্শ নিতে হবে, অন্য কোনো উপায় আছে কিনা বাচ্চাকে খুঁজে বের করার। তাই কর তাহলে। এভাবে দুপুর হয়ে গেল, রান্নাও শেষ। পুকুরে গিয়ে রাজ জুবায়ের গোসল করে এলো। সবাই একসঙ্গে বসে দুপুরের খাওয়া সারলো। শেষ বিকালে রাজ মধুপুর গেল। তার অপেক্ষাতেই ছিল নুরি ও শিখা। রাজের চিন্তিত মুখ দেখে নুরি জিজ্ঞাসা করলো, বাবা মন খারাপ কেন? তোমাদের বাড়িতে সব ঠিকঠাক? বাবার শরীরটা খুব খারাপ আম্মা, দোয়া করবেন। আল্লাহ রহমত দান করুক। ভাই সাহেব সাদা দিলের মানুষ, একমাত্র ওনার ব্যবহার দেখাই শিখারে তোমার কাছে বিয়া দিলাম। শিখা ঘরেই ছিল, দায়িত্ব আনি। রাজ জি বলে শিখার রুমে গেল। সুজোড়া খুলে মোজাও খুলে নিল, বিছানায় উঠে সোজা হয়ে শুইল। শিখা অন্য দিক দিয়ে গল্প করছে। নুরি গিয়ে মেয়েকে ডেকে আনলো। শিখা রুমে পা রেখে রাজকে সালাম দিল। রাজ সালামের উত্তর নিল, ম্লান মুখে বলল, কেমন আছো প্রজাপতি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মন খারাপ? খুবই। নিমিষে শিখার মুখে চঞ্চলতা মিইয়ে গেল। শান্ত স্বরে বলল, বলা যাইব আমার কাছে? রাজ শিখার কাজল কালো আখি দুটির পানে নিষ্পলক তাকালো। আত্মবিশ্বাসী সুরে বলল, তুমি আমার এক পৃথিবী বিশ্বাস, তোমাকে বলা যাবে না এমন কিছুই নেই আমার। এত ইচ্ছা করছে তোমার কোলে মাথা রেখে সব বলি, কিন্তু তাতে আমার নিজের সমস্যা হবে। বসো বলছি। শিখা লাজুক ভঙ্গিতে বসলো বিছানার একপাশে। ফুলকে নিয়ে বাদশাহ নিরুদ্দেশ হওয়ার বিষয়টা রাজ সব বলল, চিঠির বিষয়টাও বলল। তাদের প্ল্যান কি বাদশাকে নিয়ে তাও জানালো শিখাকে। কিন্তু বাদশাহ তার ছোট চাচার জন্ম দেওয়া সন্তান, এই বিষয়টা গোপন রাখলো, পাছে নিজেই না ছোট হয়ে যায় এই শঙ্কায়। শিখা এক সমুদ্র বিষয় নিয়ে রাজের দিকে চাইল, চোখ কপালে তুলে বলল, এত ভারী ভয়ানক কাণ্ড ঘটে গেল, কাজ করতে ভালো লাগে না বইলা চিঠি লেখা নিরুদ্দেশ হইয়া গেল তারা দুজন। অবশ্য ঠিকই আছে, বাড়িতে থাকলে আপনারা ধইরা আনতেন দুজনে। এই জন্য পালাবে? কেমন যেন খটকা লাগছে আমাদের, আর তাই তো খুঁজে বের করার চেষ্টা করব। শিখা একটু জোরে শ্বাস ছাড়লো, বলল, আর একটা কাজ করা যায়। ধরেন সে নিজের বাড়ি একদিন না একদিন আসবই, তো তার ঘরের সামনে বড় একটা কাগজে সাইন পেন দিয়া কিছু কথা লেখা রাখতে পারেন, যেন সে ধরা দিতে বাধ্য হয়। লেমিনেটিং করা রাখলে ভালো হয়, ঝড় বৃষ্টিতেও ছিড়ব না, নষ্ট হইব না। আইডিয়াটা মন্দ নয়। এই তোমার মাথায় তো দেখি বুদ্ধি আছে, কি লিখে রাখলে ভালো হয়? সেইটা আমি ভাইবা জানামো। জানতে হবে না, সেই ফ্রিডম আমি তোমাকে দিলাম। তুমি বরকত বা কারো সহযোগিতা নিয়ে কাজটা করতে পারো। আমি সকালে চলে যাব, তুমি কলেজে ভর্তি হয়ে আমাদের বাড়ি চলে যাও। শ্বশুর বাড়িটাকে নিজের করে নিতে শেখো। তাছাড়া তোমার কলেজ আমাদের বাড়ি হতে নিকটে। আচ্ছা যাব। কথা শেষে দুজন একসঙ্গে নাস্তা করলো, রাতের খাবারও খেলো দুজন একসঙ্গে। রাত চলে গেল। বিদায় লগ্নে শিখা নিচু গলায় জানতে চাইল, আপনি আবার কবে আইবেন? রাত শিখার কানের লতিতে ঠোঁট ছুঁই ছুঁই করে হিসিয়ে বলল, এরপর আমাদের দেখা হবে আজ রাতে 4 মাস পরে, দোতলায় আমার রুমে, অর্থাৎ
বাসর ঘরে। রাজ চলে গেল। শিখা দপ করে বিছানায় বসে পড়ল। লজ্জায় শিহরণে বিছানার চাদর খামচে ধরল। মনে পড়ে গেল বিয়ের প্রথম রাতে তার শাশুড়ি বাসরঘর নিয়ে তাকে কটু কথা শুনিয়েছিল। রাত চলে গেলে শিখা তার মাকে বাদশার বিষয়টা জানালো। নুরির কলিজা ধক করে উঠল, কারণ সে তো জানে আসল রহস্য কি হতে পারে। তবুও সে মনে মনে বেজায় খুশি হয়েছে, নয়তো কোনো না কোনোভাবে তার প্রসঙ্গ চলে আসতোই। সে বাদশাহ যাওয়ার পক্ষে সাফাই গাইল এবং তালুকদার পরিবারে ঢাল হয়ে দাঁড়ানোর জন্যে মেয়েকে সাহস ও ইন্ধন দিতে লাগলো। মায়ের যুক্তিগুলো শিখার অতি পছন্দ হলো। মননে মগজে সুই সুতার ফোড়ের মতো গেঁথে গেল মায়ের উপদেশমূলক কথাগুলো। তার পরের দিন রাত চলে গেল। তালুকদার ও জুবায়ের দেখে শুনে বাদশার স্থানে আরেকজন ছেলে নিয়োগ দিল, নাম নিজাম। সুফিয়া নিজামকে নিজের বশে রাখার চেষ্টা করছে এটা ওটা দিয়ে। শিখা ও কুসুম এসএ কলেজে ভর্তি হয়ে গেল। পূর্বের ন্যায় দুজন মানবিক শাখায় ভর্তি হলো। প্রথম কয়েকদিন শিখা নিজের বাড়ি থেকে কলেজে যাওয়া আসা করল। কুসুম তার ও সীমান্তের প্রেম কাহিনীর ইতিবৃত্ত শোনালো প্রাণে সেই সখীকে। শিখা বলল, কুসুম, তোরে তার পরিবার কোনোদিন মাইনা নিব না। আমার ফুফু শাশুড়ি জাহানারা সাক্ষাৎ জম। ওরে বাস, না মাইনা নিলে গলায় ফাঁস দিমু। সীমান্ত বলছে যেমনিই হোক ম্যানেজ করব তার মা বাপরে। তুইও পারলে হেল্প করিস বই। আমার যদি কিছু করার থাকে তাইলে তা করণের কোনো কমতি হইব না কুসুম, মনে রাখিস। খালেদ বাড়িতে এলো তাদের জমি সংক্রান্ত কাজে। সে বাড়িতে গেলে সবসময় রানী যথাসম্ভব নিজেকে পরিপাটি আকর্ষণীয় করে রাখার চেষ্টা করে। আজও তার ব্যতিক্রম ঘটল না। আগের চেয়ে তালুকদার পরিবার নিরিবিলি থাকে এখন বেশি। বাদশা নেই, ফুল নেই। রাশেদ ও খায়রুল তালুকদার প্রয়াত, আদুরি শ্বশুরবাড়ি। দূরে বিদায় তার সচরাচর আসা হয় না। এক পরিবারে 5 জন মানুষের অনুপস্থিতি মানে বিশাল ফাঁকা। এমনই এক বিকালে রানী পুকুর ঘাটে বসে গুনগুনিয়ে গান গাইছে। তাকে দেখে খালেদ এগিয়ে এলো। ভাবলো কতটা দিন ভাবির সাথে কথা হয় না। যত যাই হোক, আমাদের পরিবারে তার কায়িক শ্রমের অবদান অন্য বউদের চেয়ে বেশি। যা একটু খোঁজখবর নেই তার। সে তো বড় নিঃসঙ্গ, একলা। স্বামী সন্তানহীন ধূসর জীবন তার, যেন ফাগুনের বিষণ্ণ ঝরাপাতা। খালেদ গিয়ে রানীর সামনে দাঁড়ালো। সরু চোখে রানীর আপাদমস্তক পরখ করে দেখলো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখার মতো করে। রানীর পুরু কোমরটা উদাম হয়ে আছে, পায়ের গোড়ালির উপর পর্যন্ত নিরাবরণ। ঠাসা বুকটা বের হয়ে আছে। খালেদ গলা খাকারি দিয়ে বলল, কেমন আছো তুমি? হঠাৎ আমার ভালো থাকার খবর জিগাইতেছেন কেন? জিগাইলেই সমস্যা? না, কি এর সমস্যা? একজনের একটু পরশ পাইলেই ভালো থাকি অনেক। কিন্তু এসব পুরান কথা, এখন এসব ভাবিই না, আশাও করি না। খালি খালি অন্তরে ব্যথা জাগে। খালেদ পা ঘুরিয়ে চলে যায়। সেই রাতে সে স্ত্রী সুমনার বুকের ভাঁজে হাত বুলাতে বুলাতে বলে, এইভাবে কতদিন উপোস থাকবো আমি? পুরুষ মানুষ চাই কি? নারীর কাছে কত ইচ্ছা ছিল আরেকটা মেয়ের সন্তান হইব আমাগো, কিন্তু খালেদের মুখের কথা কেড়ে নেয় সুমনা। আহত সুরে বলে, কি করবো কোন? পরপর 2টা বাচ্চাই হইল আমার সিজার কইরা। শেষে তো জরায়ুট কাইটা ফেলাইতে হইছে আমারে বাঁচানোর লাইগা। এখন তো দুনিয়া এক করলেও আমার গর্ভধারণ সম্ভবই নয়। আর মেলামেশা করতে গেলেও আমি ব্যথাই পাই, অসুস্থ হইয়া পড়ি। আপনার চাহিদা মেটাতে পারি না, এই দয়া আমি মাইনা নিলাম। আপনি চাইলেই মেয়ে শিশুর জন্য, আপনার চাহিদার জন্য বিয়া করতে পারেন। এখন বলো, তখন ঠিকই ঝামেলা করবা। সুমনা নিরুত্তর। চোখের পানি নীরবে ঝরে পড়ে তার। তুমি ওষুধ খাইছো? না। খালেদ সুমনাকে তার ওষুধগুলো দেয়। সুমনা আধা বোঝার চোখে খেয়ে নেয় সব ওষুধ। খেয়াল করেনি যে ঘুমের অতিরিক্ত ডোজের একটা ট্যাবলেটও ছিল। সুমনা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। তারপর খালেদ উঠে আসে রানীর রুমে, ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। বহুদিন ধরে তারা দুজনই অভুক্ত, তীব্র ক্ষুধার্ত। রানীর স্বামী নেই, আর খালেদের স্ত্রী থেকেও নায়ের মতোই। তাকে চূড়ান্ত সুখ দিতে ব্যর্থ তার স্ত্রী। খালেদ ও রানী মাসের পর মাস পিপাসিত, তাই দুজন দুজনকে একান্তে পেয়ে বন্য হয়ে ওঠে। ঘণ্টাব্যাপী চলে তাদের অভিসার ও প্রমোত্তরি। শেষ রাতের দিকে খালেদ ক্লান্ত মাঝির মতো বেরিয়ে যায় নিজের রুমে। তার পরের রাতেও খালেদ রানীর কাছে আসে। একই রকম সুখ ভোগে দুজন বেপরোয়া হয়ে ওঠে, কেউই কিছু টের পেল না। পরের দিন খালেদ ঢাকায় চলে যায়। তারপর এক সকালে সুমনা রানীর কাছে দুঃখ প্রকাশ করে বলে, ভাবি, কি করবো? একটা বুদ্ধি দেন না। সে কয় আরেকটা বিয়া করব, আর একটা কন্যা সন্তান চাই। আর কত খালি মুখে থাকবো? আমি তো দিতে পারি না তার চাহিদা মতো। তুই চিন্তা করিস না, মাইঝাবাই বাড়ি আইলে আমার রুমে পাঠাইস, দেহি বুঝাইয়া থামান যায় কিনা। অন্যদিকে মুখ দিব কেন সে? ঘরের মধ্যেই তো মানুষ আছে,
বাচ্চা ফয়দা দিলে ঘরেই দিতে পারবো। ভাবি কি কও বুঝলাম না কিছুই। ঘাবড়ানো কণ্ঠে বলল সুমনা। আরে দূর, ঠাট্টা করছি, তরে ভরকাইয়া দিলাম। বলেই রানী উঠে গেল সুমনার সামনে হতে। তার ঠোঁটের কোণে ঝুলে পড়ল দুর্বোধ্য হাসির ফোয়ারা। একদিন শিক্ষা কলেজ থেকে শেষে বের হয়ে মাঠ অতিক্রম করে। তখন মাঠের একপাশ থেকে রোজ বসা আইসক্রিম বিক্রেতা তারে আপামনি বলে ডাক দেয়। শিখা ঘাড় ঘুরিয়ে তাকে দেখে এবং এগিয়ে যায়। বিক্রেতা শিখার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়। শিখা চমকানো চোখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।